নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়ার সম্পর্ক নেই, সরকার পরিবর্তন হলেও বিচার চলবে, আমির খসরু চৌধুরী। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দিনভর বিক্ষোভ, সেনা সহায়তায় চেয়ারম্যানকে উদ্ধার, পদত্যাগের আলটিমেটাম। আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কোনো অজুহাত দেওয়া চলবে না। বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সংশ্লিষ্ট সচিব এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুওমো পুশিয়াইনেন উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বা সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান থাকবে। আর গণপরিষদ ও সেকেন্ডারি রিপাবলিক প্রসঙ্গে তিনি বলেছেন, যে কোনো দলের মতামত থাকতে পারে, তবে মতামত বাস্তবায়নের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হতে হবে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনার শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হতে হবে। যে কোনো ধরনের ইস্যু তৈরি করে নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আপনার যে ইচ্ছা, আপনার যে প্রত্যাশা, আপনার যে চিন্তা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদে পাস হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আরও 2 জন। তাদের প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়েজ আহমেদ তৈয়ব। সেভাবেই তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রী পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর আগে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার 3 জন বিশেষ সহকারীকে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টার 5 জন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় 5টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাত্র 5 দিন সময় হাতে নিয়ে 10 মার্চের মধ্যে সবার হাতে বাকি সব বই পৌঁছে যাবে বলে জানিয়ে গেলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেন, শিক্ষকদের 15 বছরে অবসর ও কল্যাণ ভাতার বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে মিটবে না। আর শপথ গ্রহণ শেষে নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যাতে দেশেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পারেন শিক্ষার্থীরা। রোকনউদ্দিনের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির হিসেবে আর 3 কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারলেই এবছরের চাহিদা অনুযায়ী প্রায় 41 কোটি বই পৌঁছে যাবে সবার কাছে। জানুয়ারির পর থেকেই কবে শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছেন এমন প্রশ্ন উঠেছে হরহামেশাই। প্রায় 7 মাস শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর শেষ দিনে উপদেষ্টা জানালেন, আর 5 দিনের মধ্যেই সবাই পাচ্ছেন সব বই। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত
সব জায়গায় যাবে। দায়িত্ব পালনকালে শুরু করতে না পারা বেশ কিছু বিষয় যেমন সামনে আনলেন, তেমনি মনে করিয়ে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যোগ্যতা নির্ধারণের মতো উল্লেখযোগ্য কাজের কথাও। বলেন শিক্ষকদের অনেক দাবি নিয়েও। শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এদিকে দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুর কথা জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা। স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে, যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে আমরা মনে করি, তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব। অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পনার বাস্তবায়ন না হলেও আর সবার মতোই যাত্রাটা শুরু করতে চান সিআর আবরার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান ও 3 কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন বিএসইসি কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, কমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের কয়েক দফা দাবি কমিশনের সামনে উপস্থাপন করেন, কিন্তু সেসব দাবি দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য কমিশনের কাছ থেকে পাওয়া যায়নি। আজকের মধ্যে কমিশন পদত্যাগ না করলে কাল থেকে বিএসইসির সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করবেন। এর আগে বেলা 11টার পর থেকে বিএসইসি ভবনের চেয়ারম্যান ও অন্য কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। বেলা 3:30টার দিকে সেনাবাহিনী ও পুলিশের 2টি দলের সহায়তায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএসইসির ভবন ত্যাগ করেন সংস্থাটির চেয়ারম্যান এবং অন্য কমিশনাররা। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ওনাদের কে রিপ্লেস করে আমাদেরকে যোগ্য এবং সেই স্ট্যাটাসের লোক দেওয়া। হ্যাঁ, আমরা সেই স্ট্যাটাসের লোক চাই। অন্যান্য অর্গানাইজেশনে ওনারা যেমন লোক দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন, ওই স্ট্যাটাসের লোক আমরা চাই, যারা আমাদেরকে অভিভাবকের মতো আমাদেরকে আগলায় রাখতে পারবেন এবং আমাদেরকে কাজকর্ম আমরা আমাদের মতো করে করতে পারবো। এতে আমাদের ক্যাপিটাল মার্কেট এবং উন্নতি হবে, আমরাও বাঁচবো। রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকার একটি বাসায় কয়েকশো কোটি টাকা রয়েছে এমন খবর মব তৈরি করে তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাট করেছে একদল যুবক। লুটপাটের ওই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে মব তৈরি করে রাজধানীর গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের এই বাড়িটিতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায় একদল জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে বাসার প্রায় সবকিছু। বাসায় থাকা ব্যক্তিরা জানান, ভাঙচুরের ঘটনার একদিন আগেও শিক্ষার্থী পরিচয়ে বাসার ভেতরে ঢুকে তল্লাশি চালায় কয়েকজন যুবক। মধ্যরাতের এমন ভয়াবহ ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন তারা। আমাদের বাসা তখন অনেক রাত ছিল, 12:30-12টার ছিল। নিশ্চয়ই আমরা আতঙ্কিত হয়েছি, নিশ্চয়ই আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, নিশ্চয়ই যে কেউ হতো। আমরা কেন, আশেপাশে যারা টেলিভিশন দেখেছেন তারাও হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের কূটনৈতিক এলাকায় এমন হামলার ঘটনায় আতঙ্কিত তারা। গেটে গার্ড ছিল, যিনি ওনাকে বলছে গেট খোলার জন্য, উনি গেট খুলে নেয়, ওনারা গেটে ভাঙচুর করে উপরে ঢুকছে। হঠাৎ করে তো একটা বাসায় হামলা করতেছে, গুলশানের মতো আবাসিক একটা এলাকায় একটা হামলা করতেছে, এটা তো সবাই একটা আতঙ্কের মাঝে আছে। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এসটি ইমামের ছেলের অবৈধ টাকা রাখার খবরে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাদের কেউই। আমরা গুলশান থানা বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারবে না। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। 20 বছর ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। বাড়ির লোকজন জানান, তানভীর ইমামের ছেলের সাথে প্রায় 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের মেয়ের। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন। আমার বোন চলে আসছে এত বছর আগে, বিকজ মানসিক বনিবনা হয় নাই। সেটা তো কোনো
মানে পলিটিক্যাল রিজনের জন্য না, তাদের মানসিক বনিবনা হয় নাই। এবং আমার বোন সে ইজ অ্যান আমেরিকান পার্সন, আজকে যদি আমার ওর কিছু হয় তার দায়িত্বটা কে নেবে? আমরা খুব সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না। এমন লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেয়া 3 জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে গাজীপুরের কোনাবাড়িতে 5ই আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাজীপুরের কোনাবাড়ির সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশনকে সহযোগিতা করতে চায় সাবেক 2 মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। সকালে এই 2 প্রতিনিধি ট্রাইব্যুনালে যান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন তারা। এদিকে জুলাই আন্দোলনে গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী 15 জুন হবে পরবর্তী শুনানি। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায় গোলাম দস্তগীর গাজীর 448 কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে তারা। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 23,51,580 টাকা। এছাড়াও গোলাম দস্তগীর গাজীর 6টি ব্যাংক হিসাবে 257,489 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এদিকে পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। ব্যবসা বাণিজ্য কিছুটা কমার সাথে সাথে বেকারত্ব বেড়েছে স্বীকার করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন খাতে আর্থিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন তিনি। বাজারে কিছু মানুষের কষ্ট হচ্ছে এবং নিত্যপণ্যের দাম আরও কমা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সাথে নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি দাবি করে দাম আরও কমানোর চেষ্টা হচ্ছে বলে জানান সালেউদ্দিন। প্রশ্নের জবাবে বলেন, গেল সরকারের সাথে সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কারণেই বন্ধ করতে হয়েছে। চাকুরি হারানো সব কর্মীর কর্মসংস্থানের চেষ্টা করা হবে, তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানান অর্থ উপদেষ্টা। খারাপ বিষয় না, একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে বলছি ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলি যে করে, আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শিক্ষক কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে, এটা কেউ প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার 20-25 বছর বা তারও বেশি সময় ধরে নন এমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা পাবে না, তা হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেবে বলেও জানান তিনি।
রাজধানীর গাবতলীর গরুরহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 7 দিনের মধ্যে সব দোকান সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের রোষানলে পড়েন তিনি। অবৈধ ব্যবসায়ীদের দাবি, নোটিশ ছাড়াই তাদের দোকান গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে প্রায় 30 একর জায়গা দখল করেছে স্থানীয়রা। অবৈধ দোকানদাররা বৈধতা পেতে চাইলে ডিএনসিসিকে ভাড়া দিতে হবে, অন্যথায় দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নদী দূষণ ও দখলদারিদের নির্বাচনে অযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন চায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মঞ্জিল মোর্শেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। মঞ্জিল মোর্শেদ বলেন, আরপিওতে নদী দখল দূষণকারীদের নির্বাচন না করার বিষয়ে বিধান সংযুক্ত করতে একমত হয়েছে কমিশন। তিনি জানান, দেশে বিভিন্ন এলাকার জরিপ অনুসারে 50,000-এর বেশি নদী দখল এবং দূষণকারীদের তালিকা প্রস্তুত করা আছে। তাদের কেউ নিজেকে দখল বা দূষণকারী হিসেবে না দেখাতে চাইলে আদালতের মাধ্যমে মুক্ত হতে পারবেন বলেও অভিমত তার। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কর্মসংস্থানমুখী শিল্প স্থাপন ও বিনিয়োগ বৃদ্ধিতে কর অব্যাহতি চেয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। আর বেজার দাবি, পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলে রপ্তানি আয় আরও বাড়বে। এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানায় সংস্থা দুটি। এ সময় স্বাস্থ্যসেবা যন্ত্র আমদানিতে 15% ভ্যাট সম্পূর্ণ তুলে নেওয়া এবং অগ্রিম কর বাতিলের দাবি জানিয়েছে ইন্ডিয়া বাংলা এবং আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বাজেটে ব্যবসা বাণিজ্যের স্বার্থে বাজেট প্রণয়নের পাশাপাশি হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মতামত জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। অগ্রিম আয়কর প্রদানকে বাণিজ্য প্রসারে বাধা মনে করে এটি পুরোপুরি প্রত্যাহারের দাবি ইন্ডিয়া বাংলা চেম্বারের। আর শুল্কমুক্ত স্বাস্থ্যসেবা পণ্য আমদানির সুযোগ চায় আমেরিকান চেম্বার। এই মেডিকেল ডিভাইস অর টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য একটা সেপারেট ভিএপি রেট ইন্ট্রোডিউস করা হোক, মেবি 0% রেটে করা হোক। এআইটি এবং ভ্যাট আইনের আওতায় আগাম কর এটি প্রত্যাহার করার প্রস্তাব। মামলা সংক্রান্ত জটিলতার আটকে থাকা বাকিয়া কর আদায় পদক্ষেপ নিয়ে জরুরি রাজস্ব বৃদ্ধি করা যেতে পারে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের সনদপত্র বারবার নবায়ন করা হয়রানিমূলক বলছে বেজা। আর ব্যবসা মনে করে অনুন্নত এলাকায় শিল্পের প্রসার ও প্রযুক্তি পণ্য উৎপাদন শুল্কমুক্ত করা উচিত। যারা চিটাগং বা ঢাকার কাছাকাছি তারা তো পোর্টের কাছে থাকতে চায়, ওদের কস্ট অফ অপারেশন, কস্ট অফ ট্রান্সপোর্টেশন কম। কিন্তু আমাকে যেই নীলফামারীতে দিলাম তার ওই 500 কিলোমিটার গাড়ি থেকে আসা, এইটা সামও আমাকে রিভাইজ করতে হবে। যে সার্টিফিকেট প্রথমবার ইস্যু করলে তার টোটাল ট্যাক্স হলিডে পিরিয়ডের জন্য একবার সার্টিফিকেট ইস্যু করলেই আসলে হয়, প্রত্যেক বছর নবায়নের বিষয়টা সেক্ষেত্রে আর যাতে না হয়। এটা এনবিআর চেয়ারম্যান জানান, বাজেটে ব্যবসা বাণিজ্য প্রসারের সুবিধা দেওয়ার পাশাপাশি রাজস্ব বৃদ্ধির নীতিতে এগোবে সংস্থাটি। এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে একটা কনসিস্টেন্স ট্যাক্স পলিসি উপহার দেওয়ার জন্য। যে আমরা দেশের নাগরিকদের সাধ্যমতো কর প্রদানের আহ্বান জানান এনবিআরের চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়ার সম্পর্ক নেই, সরকার পরিবর্তন হলেও বিচার চলবে, আমির খসরু চৌধুরী। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে দিনভর বিক্ষোভ, সেনা সহায়তায় চেয়ারম্যান উদ্ধার, পদত্যাগের আলটিমেটাম। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।